এখানে আছে। আমার সামনে বেশ কয়েকজন মুরব্বী শ্রেণীর ছাত্র আমাদের এখানে সামনে, আমার সামনে সরাসরি আছে এখানে। আর যারা এখানে আমার সামনে যারা অনলাইনে যারা যারা আছে তাদের মধ্যে যেমন রাজুকে সবাই বলছে যে এক্স স্টুডেন্ট, আসলে এক্স স্টুডেন্ট না, সবাই তাকে রাজু কারেন্ট স্টুডেন্ট, সে এখনও তার পিএইচডি শেষ হলে এবং আমাদের ডিপার্টমেন্টের ছাত্র। ফলে কিন্তু সিনিয়র ছাত্র এরা স্টুডেন্ট। ফলে প্রথম বর্ষে যে ছাত্রটি পড়ে এবং একেবারে শেষ পর্যন্ত যারা উঠেছে যারা, এদের সবার সামনে আমরা যদি বিশ্ববিদ্যালয়টাকে তুলতে যাই তাহলে আমরা দেখব যে প্রথম বর্ষের ফুটিং থেকে যেমন মাস্টার্স ক্লাসে ওঠে, সেলিমাউদ্দিন তেমনি তার দেশের এই ভূমিতে তার পাটা রেখে হাতটা বাড়িয়ে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে, এবং তার মধ্যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। কারণ তিনি খুব স্পষ্ট করে জেনেছিলেন যে তার দেশের যে শিল্পরীতিটা, তার দেশের যে নাটক, তার দেশের কবিতা, তার দেশের গল্প বলার ভঙ্গি, তার দেশের মানুষের শিক্ষা দীক্ষা, এইগুলো ওয়েস্ট থেকে অনেক বেশি সমৃদ্ধ ছিল। তো এটা একটা আমি একটা গল্প বলি, যেমন আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, সেলিম স্যার তখন তার কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন 1978 সালে কথা বলছেন। সেলিম স্যার তার আগে 75-এর দিকে তিনি অলরেডি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। এবং আমাদের ক্লাসে যখন তিনি পড়াতেন, সেই সময় পড়াতেন, তিনি বলতেন যে ওয়েস্টকে ফেলে দাও, ওয়েস্টকে ফেলে দাও। আমরা তখন একটু জেনেছি যে সেলিমাউদ্দিন ওয়েস্ট দিয়ে যাত্রা শুরু করেছিলেন, শুরুতে করেছিলেন ওয়েস্ট দিয়ে, এবং তিনি যে নাটকগুলো লিখেছেন, পড়াশোনা করেছেন, এবং এই ওয়েস্টের মধ্য থেকে আবার একটা কালো দক্ষিণ আফ্রিকার সাহিত্য তিনি পড়াশোনা করেছিলেন। ফলে এবং সেই সময় তার কবিতার দিকে চোখ ছিল, কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন কবিতার দিকে তার একদম চোখ নেই। এবং যারা কবিতা লিখত, আমরা যারা কম বেশি লিখতাম সেই সময়, তারা অনেকটা লুকিয়ে লিখতাম তখন তারা হয়। কিন্তু আবার তিনি এটাও বলতেন যে একজন শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ নাট্যকার না হলেও চলে, কিন্তু একজন শ্রেষ্ঠ নাট্যকারের শ্রেষ্ঠ কাব্য প্রতিভা থাকতে হবে, এই কথাটা তিনি বলতেন। এই কথাটার মধ্য দিয়ে কিন্তু এটা বিশ্ববিদ্যালয়, কারণ তিনি এই কথা যখন বলেছেন তখন তিনি শুধু বাংলাদেশের নাটকের দিকে তার চোখ ছিল না, তার চোখ ছিল শেক্সপিয়ারের দিকে, তার চোখ ছিল কালিদাসের দিকে, তার চোখ ছিল শাহনামার অমর রচয়িতা ফেরদৌসির দিকে, হাফিজের দিকে, এরকম নানান জায়গায় তার চোখ ছিল। হোমারের দিকে তার চোখ ছিল, মধুসূদন দত্তের দিকে তার চোখ ছিল, যে তারা একজন মহাকবি কী করে যে নাটক রচনা করেন, সেই নাটক কী করে বিশ্বের শিল্প ভাবনাকে ছাপিয়ে যেতে পারে, এবং যার জন্য একজন মহাকবির হাতে নাটক কেমন রচিত হয় সেটার উদাহরণ হিসেবে তিনি আমাদেরকে বলতেন মাইকেল মধুসূদন দত্তের কথা। যে মাইকেল মধুসূদন দত্ত, তিনি বলতেন যে মধুসূদন দত্ত তার নামে মাইকেল, কিন্তু আচার মনে প্রাণে তিনি একজন খাঁটি বাঙালি। এবং তার প্রমাণ পাওয়া যায় যে তিনি যখন তার যে এপিটাফ রচনা করেছিলেন তার সমাধিসৌধে, যে দাঁড়াও পথিকবর বঙ্গে যদি জন্ম তব অতিষ্ঠ ক্ষণকাল হেথায় ঘুমায় শ্রী মধুসূদন, তিনি বলেননি কিন্তু মাইকেল মধুসূদন। তার ডাইং ডিক্লারেশন, যেটা এপিটাফের মধ্যে ডাইং ডিক্লারেশন বলে যে মৃত্যুর সময় মানুষ সত্য কথা বলে। অতএব মধুসূদন দত্ত মাইকেল উপাধিটাকে তিনি গ্রহণ করেছিলেন ধর্মান্তরিত হওয়ার পরে, কিন্তু একেবারেই শ্রী মধুসূদন তিনি ছিলেন, যার জন্যে পদটা তিনি গ্রহণ করেছিলেন। মধুসূদন দত্ত যে তার নিগুড়াপদ কাব্যে পদটা গ্রহণ করেছিলেন গ্রিক পর্মের সাথে মিলিয়ে তিনি করেছিলেন, কিন্তু ভেতরটা একেবারে সপ্তদিবানী সেবঙ্গা কাবিলার হিসাবে শেষ হয়ে গেল, যে লঙ্কার এই কাঁদতে কাঁদতে তার মহাকাব্যটা শেষ হয়ে গেল। শুরুটা করলেন বন্দনা দিয়ে, যে দেবী সরস্বতী তার রসনায় ভর করো, তিনি একটি কাব্য রচনা করবেন। এই যে এখন মহাকবি যখন একটি নাটক রচনা করলেন, নাটক রচনা হাত দেন, তখন তার নাটকের মধ্যে একটি বিশেষ অঙ্গ কাঠামো আর ভর করতে পারে না। তখন সেই মহাকবির নাটকের অঙ্গ কাঠামোটা মহাকাব্যিক ব্যক্তিরা। সেলিমাউদ্দিনের দীর্ঘকালের ইচ্ছে ছিল যে তিনি নাটক রচনার মধ্য দিয়ে মহাকাব্যকে স্পর্শ করবেন। ফলে এই যে বিশ্ববিখ্যাত কথাটা আমি বললাম যে একজন মানুষ তার নিজের দেশে মানুষের ইতিহাস থেকে তিনি চলে গেলেন হোমার ইলিয়াড পর্যন্ত, যার জন্যে যে তার যে ওই নাটকটি স্মরণ গোয়া, এই গোয়ালের ভূমিকার মধ্যে তিনি বন্দনা করেছেন, প্রণাম জানিয়েছেন, গেটে থেকে শুরু করে হোমার, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, এই সবার কাছে তিনি তার প্রণাম জানিয়েছেন। তো এই যে সেলিমাউদ্দিন তখন আমাদেরকে বললেন যে এই যদি আমরা আগে বিশ্বকে জানতে চাই, আমরা যদি বিশ্বানুভূতি হতে চাই, আমরা যদি বিশ্বের হতে চাই, তাহলে আগে নিঃশর্তভাবে দেশের হতে হবে।
সেলিমাদের বিশ্ববিখ্যাত মূল সূত্রটা কিন্তু ছিল নিজের দেশটা। আরেকটি ব্যাপারে সেলিমাদের বিশ্ববিখ্যাতকে জানতে হলে তাকে ভালো করে জানতে হয়। সেলিমাদেরকে জানতে হয় এবং সেলিমাদের সাথে তার একেবারে বহু বছরের বলা যেতে পারে যে একটা সম্পর্ক, অনেক 34-35-36 একসাথে তিনি নাটক যেটা লিখতে ছিল শুনতাম, কবিতা শুনতাম, সেগুলো তার চিন্তা ভাবনার মধ্য দিয়ে কথাগুলো বেড়ে উঠেছে। যেমন সেলিম স্যার আমাদের ক্লাসে বলতেন, তখনও তিনি জানতেন না যে শিল্পের কাঠামোগুলোকে ভেঙে দেওয়া যায়, তখনও তিনি ভালো করে জানেন না এই অদ্বৈতবাদ তত্ত্বটা কি, শিল্পের দ্বৈত অদ্বৈত যে ভাবনাটা তিনি পরবর্তীকালে তত্ত্ব আকারে তৈরি করলেন, যে কোনো ভেদাভেদ থাকবে না, নাটকের সাথে কবিতার সাথে মহাকাব্যের সাথে উপন্যাসের সাথে নাটকের কোনো পার্থক্য থাকবে না, ফর্মের কোনো জায়গায় কোনো পার্থক্য থাকবে না। যদি কেউ উপন্যাসকে তার সম্পর্কে কবি উপন্যাসকে যদি কেউ নাটক বলে তার আপত্তি নেই, তার কীর্তনগুলাকে কেউ যদি উপন্যাস বলে তিনি বলছেন তার কোনো আপত্তি নেই, কষ্টও নাই। এই যে ফর্ম ভাঙার কথাটা আমরা যখন থার্ড ইয়ারে করি, তখন তিনি প্রথম আমাদের বললেন যে শিল্পের শাখাগুলো আসলে থাকা উচিত না, কিন্তু তার সেই কথাগুলোর মধ্যে আবেগ ছিল, কিন্তু যুক্তির যে ধারাবাহিকতা সেগুলো তেমন করে তিনি প্রকাশ করতে পারেনি, কারণ তখন তিনি অন্বেষণ পর্যায়ে আছেন সেটা। এবং তিনি বলতেন যে যখন প্রিসিসকায়া ডান্স করে, রাশিয়ান ব্যালে ডান্সার প্রিসিসকায়া, যখন এই ডান্সের মধ্য দিয়ে যে যার কিছুটা পরিচয় আমরা সিগাল নাটকের মধ্যে দেখবো, যে প্রিসিসকায়া যখন ডান্স করে তখন মনে হয় যেন যে কখনো কখনো একদম বরফের উপরে কোনো একটা লেকের উপর, বড় ভাষা লেকের উপর একটা সিগাল উড়ে যাচ্ছে এরকম মনে হয়। যখন ম্যারাডোনা যখন গোল করে হাত দিয়ে, ঈশ্বরের হাত বলে চিহ্নিত হয়, যখন শেক্সপিয়ারের একটা নাটকের একটা টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, তখন সেটা, এবং রবীন্দ্রনাথের একটা আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তত্ত্ব, এই গানগুলো, গান, খেলা, নাটক, কবিতা, ডান্স, শিল্পীরই শেষ জায়গাটার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সাবলাইন পর্যায়ে যখন কোনো কিছু চলে যায়, চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায়, সৌন্দর্য যখন কোনো প্রকার ব্যাখ্যা করা যায় না, তখন সেই সৌন্দর্যের মধ্যে পার্থক্য থাকে না। তখন নাটক একাকার হয়ে যায় কবিতায়, কবিতা একাকার হয়ে যায় মহাকাব্যে, মহাকাব্য একাকার হয়ে যায় উপন্যাসে। শিল্পীর এই সমস্ত জায়গাটা স্পর্শ করতে গিয়েছিলেন আমাদের, যে ধারণাটা পেলেন, যে উপলব্ধিটা অর্জন করলেন, সেই উপলব্ধিটাকে আমরা বলি সেলিমাদের বিশ্ববিখ্যাত। ফলে সেলিমাদের বিশ্ববিখ্যাত তিনি একেবারে হুট করে কোনো এই জাপান শাস্ত্রের রচনা করে তিনি বিশ্বতে বিক্ষিত হন নাই, বিশ্বে তিনি ধাবিত হন নাই। তিনি একেবারে হোমারের ইলিয়াড পড়ে তিনি শুরু করেন নাই যে এরকম করে একটা নাটক রচনা করতে হবে। তিনি যে নাটকটি রচনা করেন, যে পথে অগ্রসর হলেন, তার শুরুটা হয়েছিল তার একটা অনিকেত অন্বেষণ। তা আমি তাকে বলতাম যে অনিকেত অন্বেষণ মানে, অনিকেত বলে যে রুটলেস, শেকড়বিহীন, তার অনিকেত, তার কোনো ঠিকানা নাই, কোনো কিছু নাই, সে অনিকেত, তার অন্বেষণ। তার এই যে মানুষটা অন্বেষণ, তার যাত্রা শুরু করেছিলেন শূন্য থেকে, এই শূন্যটাকে তিনি ভরিয়ে তুলেছিলেন তার লেখাপড়ার মধ্য দিয়ে, তার নিরন্তর ধ্যানের মধ্য দিয়ে। সেই ধ্যানটা তিনি করেছিলেন এইটা নাট্য কাঠামো গঠন করার ক্ষেত্রে, যার জন্যে আমরা দেখব যে সেলিমাউদ্দিন যখন তার শকুন্তলা রচনা করেন, যদি শকুন্তলা গল্প থেকে আমরা ধরি, শকুন্তলার মধ্যে তিনি পণ ভাঙার দিকে ঝুঁকেছিলেন, পণ ভাঙার থেকে তিনি বিষয়টাকে তিনি ভেঙে ফেলেছিলেন। বিষয়টা কেমন করে ভেঙেছিলেন, যে আমরা জানি শকুন্তলার যে 10 লাইনের একটা গল্প আছে মহাভারতে, 10 লাইনের শকুন্তলা নাটক লিখেছিলেন কালিদাস, বিরাট একটা নাটক, সেটা অন্য ইতিহাস। সেখানে লিখতে গিয়ে তিনি একরকম করে লিখলেন, তার অনুবাদ করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নতুন করে অনুবাদ করলেন মূলটাকে রেখে। সেলিমাউদ্দিন শকুন্তলা লিখতে গিয়ে দেখলেন যে পৌরাণিক কাঠামোর মধ্যে, গল্প বলার রীতির মধ্যে কিংবা গল্পের মধ্যে যদি তিনি থেকে যান, তাহলে আরেকটি বিদ্যাসাগরের আরেকটি অনুবাদ তৈরি হবে। তখন তিনি শকুন্তলাকে সমকালের যুক্তির প্রেক্ষাপটে, দৃষ্টির প্রেক্ষাপটে, সংকটের প্রেক্ষাপটে, সংশয়ের প্রেক্ষাপটে শকুন্তলাকে স্থাপন করলেন। তখন দেখা গেল যে স্বর্গের কন্যাটি, সেই স্বর্গের কন্যাটি যে মেয়েদের যে প্রথম বয়স উদ্গমের সময় যে অসুখটা হয়, সেটা সেই স্বর্গকন্যাটির হয়, স্বর্গে তো সেটা নেই। ফলে এই মেয়েটির একটা যে অসুখটা তৈরি হয়, সেই অসুখটাতে স্বর্গ এবং পৃথিবীর দ্বন্দ্ব তৈরি হয়।
এবং স্বর্গ এবং পৃথিবীর দ্বন্দ্বের মধ্য দিয়ে সময়টাকে নিবিড়ভাবে তিনি তুলে তোলেন সময়টাকে। এবং যখন সময় সংযুক্ত হলে একটা পৌরাণিক কাঠামোর মধ্য দিয়ে, তখন সেই নাটকটি বিষয়টা পৌরাণিক হলেও সমকালকে স্পষ্টভাবে স্পর্শ করতে পারে। ফলে সেলিম আল দীন এই যে সময়টাকে ধরলেন, সেই সময়টাকে কখন ধরলেন? সময়টাকে ধরলেন একেবারে আধুনিক হওয়ার দিকে। কারণ সেলিম আল দীন প্রচুর আর্টের লেখাপড়া করতেন, প্রচুর শিল্পের পরে ছবির উপরে প্রচুর তার পড়াশোনা ছিল। এবং বিশ্বযুদ্ধোত্তরকালে দুটো বিশ্বযুদ্ধের ফলে যে যে মতবাদগুলো তৈরি হতে থাকলো সারা পৃথিবীব্যাপী, যখন নাকি রোম্যান্টিকতাকে চ্যালেঞ্জ করে বাস্তবতার উদ্ভব করলো, এবং দাদাইজমকে চ্যালেঞ্জ করে যখন নাকি সোশ্যালিজমের উদ্ভব ঘটা শুরু করলো, সেলিম আল দীন এই বিষয়গুলোর সাথে খুবইভাবে খোঁজ রাখতেন। এবং খোঁজ রাখতে গিয়ে তিনি কখনো কখনো দেখেছেন যে এই ইজমগুলো যারা তৈরি হয়েছে তার সেই ইজমগুলোর মধ্যে একটা অনিকেত অন্বেষণ থাকে, জীবনের সঠিক পথটা থাকে না। সেই সঠিক পথটা থাকে যদি নিজের দেশের ভূগোলের উপরে একজন শিল্পী দাঁড়িয়ে যায়। যার জন্য সেলিম আল দীন তার নাটকের মধ্যে আমরা দেখব যে কোনো একটা নাটকের ধরি আমরা, কিংবা কেরামত মঙ্গল যদি ধরি, কেরামত মঙ্গলের মধ্যে যখন দেখছি শেষ দিকে, যখন আমরা এখন নাটকের শেষের দিকে যখন কেরামত মঙ্গলের সাথে ওই বসর পাগলা এবং সমলা যখন ভেঙে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, গ্রামবাসী যখন আক্রমণ করে, পিতা যখন দা হাতে মেয়েটাকে আক্রমণ করে, মেয়েটির পেটে যখন ঘুম থাকে, সেই সময়ে তাকে যখন হত্যা করে, ইয়েকে আক্রমণ করে, কেরামতকে যখন আক্রমণ করে, কেরামত তখন নিজেকে এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন দেখা যায় যে সে যেন দুলদুলের ঘোড়া, সে পিঠে শত শত তীর নিয়ে দুলদুলের ঘোড়া ছুটছে। এবং তখন তাকে মনে হয় যেন যীশুখ্রিস্ট, ক্রুসিফাইড যীশুখ্রিস্ট, একটা সাধারণ মানুষ, একেবারেই একজন সাধারণ মানুষ, কেরামত বোকা একটা ছেলে, সেই ছেলের জার্নিটা হয়ে যায় যীশুখ্রিস্টের সমান, এবং যন্ত্রণা সে হয়ে যায় দুলদুল ঘোড়া। সেলিম আল দীন এভাবেই কিন্তু বিশ্বের শিল্পকে, বিশ্ববোধকে স্পর্শ করেছেন। সাধারণ একজন মানুষ, সাধারণ একজন কেরামত, যে নাকি ওই যে ক্ষেতের মধ্যে টানিয়ে রাখে, যেটাকে বলে যে পাখি পুখি না বসে, যেটা সেইখানে কাকতারুয়া বলে যেটাকে, সেটাকে দেখে ভয় পায় যে মানুষটা, সেই মানুষটা আস্তে আস্তে যীশু খ্রিস্টের সমান হয়ে ওঠে। সমাজ, সময়, পারিপার্শ্বিকতা এবং একটা অনেক দীর্ঘ পথভ্রমণ কেরামতকে যখন যীশু খ্রিস্টের সমান নিয়ে যায়, তখন দেখা যায় যে এই মানুষটার বিশ্ববিখ্যাত, যেটাকে বলি আমরা, যে তার চিন্তা ভাবনা আর তার দেশের মধ্যে থাকে না। তার চিন্তা ভাবনাটা একটা তার দেশ কালকে ছাড়িয়ে সর্বকালের যে মহান চিন্তাবিদ যারা চিন্তা করেছিলেন তার কাছাকাছি পৌঁছে যায়। এবং আমরা জানি যে পৃথিবীর প্রতিটি মহান মানুষ যারা বা চিন্তাবিদ চিন্তা করেছিলেন, নতুন পথের সূচনা করেছিলেন, তারা কিন্তু খুব কুসুমাস্তীর্ণ পথে হাঁটেননি। তারা কখনোই একেবারে তাদের পথ কার্পেট বেছানো ছিল তা না। যীশু খ্রিস্টের ছিল না, আমাদের মহানবীর ছিল না, পৃথিবীর কোনো নবীর ছিল না, ধর্ম পরিবর্তনের ছিল না, কারো ছিল না। কষ্টের মধ্য দিয়ে, যন্ত্রণার মধ্য দিয়ে, অবিশ্বাসের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে, বঞ্চনার মধ্য দিয়ে তারা একটা সত্যকে স্পর্শ করতে পেরেছিল। সেলিম আল দীন তার এই কীর্তন করা কেরামত মঙ্গল নাটকে এইভাবে সত্যকে স্পর্শ করেছেন, যার মধ্যে একটা জীবনের ধাবমানতা ছিল। আমরা পরবর্তীকালে তার ধাবমান নাটকের মধ্যে কিন্তু আমরা এটা লক্ষ্য করবো যে মৃত্যুকে খোঁজা, তিনি মৃত্যুকে খুঁজছেন। তার মৃত্যু বেশি দিন আগে লেখা নয়। ফলে সেলিম আল দীনের এই বিষয়গুলোর মধ্যে বিশ্ববিখ্যাত এইভাবে স্পর্শ করেছে। আরেকটা বিশ্ববিখ্যাত ছিল যেটা অনেক সময় লাগে, এই প্রসঙ্গে আসে, যে আমি বলেছিলাম যে বিষয়ের ক্ষেত্রে বিশ্ববিখ্যাত, ফর্মের ক্ষেত্রে বিশ্ববিখ্যাত। কারণ তিনি তো ফর্মকে ভাঙতে উস্তাদ ছিলেন, তিনি ফর্মকে ভাঙার ক্ষেত্রে সিদ্ধহস্ত ছিলেন। আমি তাকে বলতাম যে বেতাল পঞ্চবিংশতি বেতাল সিদ্ধ থাকে, তো বেতাল সিদ্ধ যখন মন্ত্র সিদ্ধ থাকে, তিনি ফর্ম ভাঙার সিদ্ধাচার্য ছিলেন। একটা ফর্ম খুব চমৎকারভাবে তিনি ভাঙতেন, যে ফর্মটা তৈরি করতেন সেটার মনেই হতো না যে অন্য কোথাও থেকে এসেছে। এই কারণে যে সেলিম আল দীন যখন এই নাটকগুলো রচনা করতে গেলেন, একটা বিশাল আকৃতির নাটক, কোনোটা হাতে লেখা ছিল, কেরামত মঙ্গল হাতে লেখা ছিল 9-10 পৃষ্ঠার মতো, এরকম এত বড় বড় এই নাটকগুলো ছিল। তো যেটা আমি বলছি, ফর্ম কীভাবে ভেঙেছেন, তিনি ফর্মটা ভেঙেছেন যে যখন নাকি একটা গ্রিক নাটকের ফর্মের মধ্যে যখন নাকি একটা ট্রায়াল থাকে, যে ইউনিট অফ টাইম, ইউনিট অফ অ্যাকশন, ইউনিট অফ প্লেস যখন নাকি থাকে, যে 3টা উপ থাকে, যে 3টা উপ থাকলে খুব স্বাভাবিকভাবে বিষয়গুলো
একটা একটা ফর্মের মধ্যে থাকে এবং ডানেও নড়তে পারে না, বামেও নড়তে পারে না, নির্দিষ্ট জায়গায় যায়। সেলিমাউদ্দিন এটা জানেন, জানার পরে তিনি এই ফর্মটা ভাঙার জন্য চিন্তা করলেন যে এই ফর্ম ভাঙার জন্য ছোট ছোট বিষয় নিয়ে এই ফর্ম ভাঙা যাবে না। এমন একটা বিষয় নাটকে নিয়ে আসতে হবে যে বিষয়টা ধারণ করার শক্তি ওই গ্রিক ফর্মের মধ্যে নেয়, ওই ট্রায়োটা তার মধ্যে নেয়। ওই ফর্মের ওই বিষয়টাকে ধারণ করার ক্ষমতা ওয়েস্টের যে সন্ধি পঞ্চাল ফ্যাব্রিকের মধ্যে নেয়। ওই বিষয়কে ধারণ করার জন্য তার কোথাও এক্সপোজিশন, ক্লাইম্যাক্স, এই জিনিসগুলো নেয়। তিনি কী করলেন? তিনি এমন একটি বিষয়কে খোঁজ করলেন, কীর্তনখোলায় এসে দেখা গেল সমগ্র বাংলাদেশটা একটা নাটকের প্রেক্ষাপট। সমগ্র বাংলাদেশের নানান শ্রেণীর মানুষ সেই চরিত্রের মধ্যে আসলো। ফলে দেখা গেল যে এই যে ইউনিটি অফ টাইমের মধ্যে সেখানে থাকলো একটা বিশাল জায়গা স্পর্শ করলো, ইউনিটি অফ প্লেসের মধ্যে থাকলো না, ইউনিটি অফ অ্যাকশনের মধ্যে থাকলো না। যখনই এই জায়গাটা ভেঙে গেল তখনই নাটক মহাকাব্যের জায়গাটাকে স্পর্শ করল। তাহলে এই বিশ্ববিখ্যাত ক্ষেত্রে তিনি মহাকাব্যের জায়গাটাকে স্পর্শ করার জন্য তিনি প্রথম আঘাত করলেন ফর্মে। প্রচলিত যে ফর্ম ছিল 2500 বছর ধরে প্রচলিত যে রীতিটা, সংলাপের রীতিটা ছিল, নাটকের অপবিভাজনের যে রীতি ছিল, যে বক্তব্যের যে রীতি ছিল, সেই জায়গা থেকে তিনি আঘাত করে তিনি এমন একটা বিষয় আনলেন যে বিষয়টাকে ধারণ করার জন্য একটা মহাকাব্যিক প্রেক্ষাপট লাগে। সেলিমাউদ্দিন কীর্তনগুলো রচনা করেন এবং যখন প্রেক্ষাপট রচনা করলেন তখন তিনি কী করলেন? তিনি ফর্মটাকে ভেঙে দিলেন। তিনি বললেন সর্ববিভাজন। আমরা নাটকের মধ্যে অঙ্ক বিভাজন জানি, আমরা নাটকের মধ্যে বড় এই জানি যে একটা সিকোয়েন্স ভাগ থাকে। যখন নাকি এটা সর্ববিভাজনে নাটকটি চলে গেল তখনই দেখলাম যে মহাকাব্যের ঢংটা তার মধ্যে চলে আসছে, মহাকাব্যের ব্যক্তি তার মধ্যে চলে আসছে, চরিত্রগুলো মহাকাব্যিক ব্যক্তিকে স্পর্শ করে। সেটা কোন মহাকাব্য? কোনো রাজার ইচ্ছা নয়, কোন মহাকাব্য সেটা কোনো মন্ত্রীর কথা নয়, একেবারেই একটি দেশের একটি ভূগোলকে কেন্দ্র করে যে মানুষগুলো তাদের জীবনের ফিলসফিকে উচ্চারণ করে, তাদের জীবনের কষ্টের কথা উচ্চারণ করে, সেগুলো সেলিমাউদ্দিন নাটকের বিষয় করে তুলে আনলেন। একটা নতুন ফর্ম তৈরি করলেন, সেই ফর্মটা তিনি নাম দিয়েছিলেন ন্যারেটিভ, বর্ণনাট্য। আমরা এই ন্যারেটিভ সম্পর্কে আরও অনেক আধুনিককালে অনেক গ্র্যান্ড ন্যারেটিভ, অনেক কথাগুলো আমরা পাবো। ফলে আমার কাছে মনে হয়েছে যে আমি একসময় বলেছিলাম যে বৃষ্টিবিহীন বৈশাখী মেঘ যেমন থাকে, বৃষ্টিবিহীন বৈশাখী মেঘ, আপনার মেঘটা কিসে, আপনি ভেসে বেড়াচ্ছেন, আপনি কীভাবে ভেসে বেড়াচ্ছেন? আপনি ক্রমাগত এক ফর্ম থেকে আরেকটা ফর্মে যান, আগের ফর্মকে অনুসরণ করেন না। অর্থাৎ আপনি যে পথে হেঁটে যান সেই পথের চিহ্নটা আপনি মুছে দিয়ে যান। তো তিনি বলতেন যে আমি তো ওরকম লেখক হতে চাই যে যখন নাকি হোমার তার ইলিয়াড লিখেছেন যে সময়, তারপরে যখন অডিসি তৈরি করলেন সেখানে একই বিষয় নিয়ে মহাকাব্যের ট্রয় যুদ্ধের পরবর্তী ঘটনাটা অডিসির মধ্যে আসলো, কিন্তু এক পথে বিচরণ করেন। আমি তো চেষ্টা করেছি যে আমার পদচিহ্ন মুছে দিয়ে যাওয়ার জন্য ফর্মের ক্ষেত্রে এটা কি হলো যে ফর্ম ভাঙতে হলে তখন বিষয়টাকে সেভাবে নির্বাচন করতে হয়। সেলিমাউদ্দিনের এই নাটকের মধ্যে আমরা গিয়ে দেখবো যে তিনি মঞ্চায়নের ক্ষেত্রে কিন্তু বেল বাজানো হয়। আবার মহাকাব্যের শেষে গিয়ে নবম স্বর্গে গিয়ে বা দশম স্বর্গে গিয়ে আমরা একরকম দেখি। আমরা যদি এই ফর্ম ভাঙার ক্ষেত্রে তিনি কোথায় হাত বাড়িয়েছিলেন? সংস্কৃত নাটকের দিকে। সংস্কৃত নাটকে কী বলে? যদি 5, 6, 7-এর উপর অধিক অঙ্ক থাকে সেই নাটকের নাম দেওয়া হয়েছে মহানাটক। মহানাটক মানে যেন মহাকাব্যকে স্পর্শ করা যায় এমন একটা জায়গায় মহানাটক নাম দেওয়া হয়েছিল। সেলিমাউদ্দিন মহানাটক বলেন, তিনি নাটকই বলেছেন, কিন্তু বলেছেন মহাকাব্যিক ব্যক্তি। যদি আমি তার নাটক আলোচনা করতে গিয়ে আমি থ্রেশহোল্ড করেছিলাম যে এক ধরনের এপিক সিমিলি যেটা থাকে মহাকাব্যের মধ্যে, একটা মহাকাব্যিক উপমা থাকে এবং এর মধ্যে যে মহাকাব্যিক বাস্তবতা তার মধ্যে ছিল। সেলিমাউদ্দিন বাস্তবতাকে মহাকাব্যিক ব্যাপ্তি দিয়েছিলেন। ফলে মহাকাব্য রচয়িতাদের সাথে তার একটা পার্থক্য ছিল এখানে। মহাকাব্য যারা রচনা করেছেন, মহাকাব্যের অধিকাংশ মহাকাব্যিক বিষয়গুলো বাস্তবতার সাথে সম্পর্কিত। মহাকাব্যিক বিষয়গুলো যেমন রামায়ণ, যদি আমরা বলি যে রামায়ণ মহাভারত, সেই রামায়ণ মহাভারতের মধ্যে সব রাজা, যুদ্ধ এগুলো আছে। এমনকি যদি আমরা বলি যে এই বাংলাদেশে যে কায়কবাদে যে মহাকাব্য, যেটা মহাশ্মশান, সেটার মধ্যে আমরা দেখবো যে পানিপথের যুদ্ধকে কেন্দ্র করে লেখা হয়েছে। সেলিমাউদ্দিন তার মহাকাব্যের মধ্যে, মহাকাব্যতম নাটকের মধ্যে যে বাস্তবতাকে তুলে ধরলেন, সেই বাস্তবতাটা একেবারেই সমাজকেন্দ্রিক, আমাদের সমস্যা কেন্দ্রিক, আমাদের যুগজীবন কেন্দ্রিক এবং আমাদের দেশ কেন্দ্রিক, কিন্তু প্রকাশটা ঘটালেন তিনি মহাকাব্যের মধ্য থেকে। যার জন্যে যখন আমরা বলি যে তিনি কী করলেন, তিনি ওই যে ওয়েস্টের নাটকের যে উৎকণ্ঠা,
একদম নির্দিষ্ট একটা জায়গায় ক্লাইম্যাক্স তৈরি হয়, সেই ক্লাইম্যাক্সের জায়গাটা তিনি ভেঙে দিলেন। আমরা কি জানি, আমরা যখন ক্লাইম্যাক্সটা তৈরি হয় তারপরে ফলেন ক্লাইম্যাক্স নাটকটা শেষ হয়ে যায় পর্যায়ক্রমে তৈরির ক্ষেত্রে। কিন্তু সেলিমাদের কীর্তন খোলা কিংবা ফেরামত মঙ্গল কিংবা হাত হতায় যে কোনো নাটকের মধ্যে যদি আমরা দেখি, আমরা যদি হাত বাড়াই, আমরা সেখানে দেখব যে অসংখ্যবার ক্লাইম্যাক্স, নাটকের ক্লাইম্যাক্স তৈরি হয়েছে। আমি যেটা বললাম যে কেমন ক্লাইম্যাক্স তৈরি হয়, একটা উদাহরণ দেয় কেরামত মঙ্গল নাটকে। কেরামত মঙ্গল নাটকে যে নেতা ফকির সমলার বাবা, সে খুব দরবেশ এক মানুষ। সে বলছে যে কেরামতকে বলে যে ভাই, আমার কোনো কিছুতেই আমাকে প্রভাবিত করতে পারে না, কোনো কিছুতে আমি টলি না, কোনো কিছুই আমাকে বলে, কারণ আমি সংসার ছেড়ে দিয়েছি, আমি এখন ঈশ্বরের দিকে আমি মগ্ন, আমার কোনো রকম চিন্তা নেই, আমাকে কোনো কিছু দুঃখ দিতে পারে না। বলছে তাই? বলছে হ্যাঁ, কোনো কিছু আপনার পারে না। এখানে একটা ন্যারেটিভ কনফ্লিক্ট বলে, এবং ন্যারেটিভ ক্লাইম্যাক্স যেটাকে বলে তৈরি হচ্ছে। তারপরে বলে সম্ভবত আপনার মেয়ে সম্রাট পেটে 8 মাসের ভ্রূণ। বাবা চিৎকার করে উঠে হাতে দাও নিয়ে বলে আমি খুন করব। কোথায় সে? বলে ভাই, এই তো আপনার সাধনা টলে গেল, আপনার সাধনা টলে গেল, আপনি তো পারলেন না। না, কিসের সাধনা? সে ছোটটা সম্রাটকে খোঁজ করার জন্য। ঠিক এইরকম একটা জায়গায় যখন পিতা যখন দাও নিয়ে করবে, তখন আমরা দেখবো যে ওই উপরের দিকে বসা থাকে, সেখানে এই সমলা তখন একটা গান গায়, সে আকাশের তারা, তার ফুল, এগুলো মিলিয়ে সে একটা অদ্ভুত মিশ্রণ তৈরি করছে সেই সময়। তো তখন বর্ণনার মধ্য দিয়ে এই টেনশনটা নষ্ট হয়ে যায়। কীর্তন খোলার মধ্যে এরকম অসংখ্য ক্লাইম্যাক্স তৈরি হয়, কিন্তু একটা ক্লাইম্যাক্স ভেঙে যায় কখন? যখন নাকি মেলার মধ্যে সেই খুন করে, ইডু কন্ট্রাক্টরকে খুন করে, ইডু কন্ট্রাক্টর সোনাই খুন করে সোনাই পালাচ্ছে, ছুটছে, কিন্তু কোথায় যাবে সোনাই জানে না। এবং ছুটতে হঠাৎ করে বেদে বহরে রুস্তমের সাথে দেখা। রুস্তম তাকে বলে কোথায় যাও? আমরা নাটক দেখতে আমরা জানি যে একজন খুন করে একজন মানুষ পালাচ্ছে, অডিয়েন্স হিসেবে আমরা প্রত্যেকে উৎকণ্ঠিত যে কোথায় সে পালাবে, কোথায় যাবে, একটা খুন করে ফেললো। চলছে, তখন বলে যে না, আমার কোথায় যাবো জানি না, আমাকে করে না, আমি যাবো নদী পার হয়ে আমি চলে যাবো, পালাচ্ছি। তো যাবেন কোথায়? ওরা কোনো জায়গায় শোনেন, তাহলে কোথায় যাবে বলে রুস্তম বর্ণনা করে, আপনি দুখাইপুর যান। দুখাইপুর কোথায়? এখান থেকে যাবে, নদী পাবেন, একটা গাছ পাবেন, রাস্তা পাবেন, রাস্তা পরে একটা বাড়ি পাবেন, বাড়ি পার হয়ে যাবেন, সেখানে ডোবা পাবেন, ডোবা পার হয়ে গিয়ে দেখবে যে একটা সুন্দর একটা ক্ষেত পাবেন, ক্ষেতের পরে একটা বড় গ্রাম পাবেন, সেই গ্রামটা কোথায়? এই বর্ণনার মধ্যে ততক্ষণে এই খুন করার উৎকণ্ঠাটা ভুলে গেছে। এইগুলোকে বলে আমাদের দেশে ন্যারেটিভ। আমাদের ন্যারেটিভের মধ্যে উৎকণ্ঠা একটা নির্দিষ্ট অঙ্কে গিয়ে ক্লাইম্যাক্স তৈরি হয় না বলে অসংখ্য জায়গায় এই ক্লাইম্যাক্স তৈরি হয়। তা এই শিল্পবোধটাকে সেলিমউদ্দিন বানিয়েছেন? সেলিমউদ্দিন বানান নাই। আমরা দেখবো যে আমাদের মহাকাব্যের মধ্যে, আমাদের ময়মনসিংহ গীতিকার মধ্যে, আমাদের মধ্যযুগে সকল প্রকার গানের মধ্যে, মঙ্গলকাব্যের মধ্যে আমরা দেখবো যে আমরা মনসামঙ্গলে দেখবো, চণ্ডীমঙ্গলে দেখবো, আমরা সেখানে দেখবো যে 8 দিন 8 রাত ধরে বিশাল ব্যক্তি নিয়ে যে পারফরমেন্সটা হয়, আসলে গিয়ে দেখতে হয়, সেই পারফরমেন্সগুলো নির্দিষ্ট জায়গায় তার ক্লাইম্যাক্স হতে পারে না। অতএব সেই জায়গায় ক্লাইম্যাক্সগুলো কখনো বর্ণনাতে ভেঙে দেয়, কখনো গানে ভেঙে দেয়, কখনো অ্যাক্টিংয়ের মধ্যে ভেঙে দেয়। সেলিমউদ্দিন তার নাটকের মধ্যে এইভাবে নিয়ে এসেছে। তখন এই যে ওয়েস্ট থেকে আলাদা হয়ে গেল, যার জন্য আমি শুরুতে বলেছিলাম যে 3টি ত্রয়ী ঐক্য, যে ত্রয়ী ঐক্যটা তৈরি হয়েছিল এই গ্রিক নাটকের মধ্যে, যে ইউনিট অফ টাইম, ইউনিট অফ প্লেস, ইউনিট অফ অ্যাকশন, সেই জায়গাটা কীর্তন খোলার মতন বিষয়টা দিয়ে ওই নাটক রচনা করা যাবে না, কারণ ওই বন্ধনের মধ্যে থাকে না। এই জন্যে আমরা বেছে নিয়েছি যে এই সেলিমউদ্দিন বলেছেন যে ক্লাইম্যাক্সের এই জায়গাগুলো থেকে সরে আসলে তখন আমাদের নাটকগুলো অসংখ্য জায়গায় ক্লাইম্যাক্স হবে এবং নাটকগুলো পরিণতির দিকে যাবে। এই তত্ত্বটা এই যে বিশ্ববিখ্যাত পেয়েছেন, বিশ্ববিখ্যাতের কথা। যদি আমরা ভরতের দিকে তাকাই, আমরা ভরতের দিকে কি দেখবো? ভরত বলেছেন নাটককে কি বলেছেন? ভরত বলেছেন লোকবৃত্তানুকরণ নাটক, লোকবৃত্ত অনুকরণ তাকে নাটক বলে। ভরত বলছেন যে অ্যারিস্টটলের সাথে পার্থক্যটা কোথায়? অ্যারিস্টটল বলছেন অনুকরণটা কিসের? অনুকরণ হচ্ছে ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, একটা ঘটনার ক্রিয়ার অনুকরণ মাত্র। ভরত বলছেন যে না, ক্রিয়ার অনুকরণ না, নাটক হচ্ছে জীবনের অনুকরণ, লোকবৃত্ত, জীবনের অনুকরণ। জীবনের অসংখ্য ঘটনার একটা হলো একটা ক্রিয়া, অসংখ্য ঘটনা। সে হাঁটতে গিয়ে আছাড় পড়েছিল, এটা একটা ক্রিয়া। সে বাজারে গিয়ে কারোর সাথে দেখা হয়েছিল, তার সাথে কথা হয়েছিল, এটা একটা ক্রিয়া।
কিন্তু একটা সমগ্র জীবনকে বরণ করে উপস্থাপন করার জন্য। এবং পাশাপাশি বরং এইটাও বললেন যে নাটক হচ্ছে এক্সপ্লানেশন নয়, নাটকের মধ্যে জীবনের ব্যাখ্যা থাকতে হবে, ব্যাখ্যা না থাকলে হয় না। তাহলে শিল্পবোধটা আমাদের এখান থেকে, ইউরোপ থেকে আমাদের এখানে ভারতবর্ষে পাল্টিয়ে গেল। ভারতেরই ব্যাখ্যার সাথে আলাদা হয়ে গিয়ে বাঙালির একটা নিজস্ব শিল্প ভাবনা তৈরি হলো, যেখানে বাঙালি সংস্কৃত নাটকের এই প্রভাবের মধ্যে থেকেও কিন্তু বাঙালি নতুন করে তার শিল্প ভাবনা, শিল্প চৈতন্য তৈরি করতে পেরেছিল। এবং তার প্রমাণ আমরা কোথায় পাই? আমরা পাই উজ্জ্বল নীলমণিতে। উজ্জ্বল নীলমণি বলে যে গ্রন্থটা আছে শ্রীযুক্ত গোস্বামীর, সেখানে আমরা দেখি যে রাজা কিংবা রাজকন্যা, রাজা নায়ক হবে, রাজকন্যা নায়িকা হবে, কিংবা আরও কেউ এরকম জায়গা হবে, কিংবা কোনো কুলবধূ কিছু হবে, এরকম না। তারা বললেন নায়ক হবে রাধা এবং কৃষ্ণের মধ্যে, নায়িকা রাধা কৃষ্ণের চরিত্র যে বৈশিষ্ট্য যেভাবে থাকে সেইভাবে সেটা হবে। উজ্জ্বল নীলমণি গ্রন্থটার মধ্যে আমরা সেটা পাই। তাহলে সংস্কৃত প্রভাবের ভেতর দিয়ে চলার পরে বাঙালি তার নিজস্ব শিল্পবোধ থেকে আলাদা হয়ে গেলেন। সেলিম আল-দীন ইউরোপের এটা জানলেন। সেলিম আল-দীন ভরতনাট্যশাস্ত্র পড়লেন, ভরতনাট্যশাস্ত্রের ব্যাখ্যাও জানলেন। এবং এই যে লোকবৃত্তানুকরণ, যে লোকবৃত্তের অনুকরণ হচ্ছে নাটক, সেই লোকবৃত্ত যদি হয়, জীবনের অসংখ্য ঘটনা যদি হয়, একটা জীবন পরিপূর্ণ জীবন হয়, তাহলে কী করে সেই নাটকের একটা নির্দিষ্ট জায়গায় ক্লাইম্যাক্স থাকবে? আমরা শকুন্তলার মধ্যে, কালিদাসের শকুন্তলার ক্ষেত্রে আমরা দেখব যে যখন নাকি শকুন্তলার সাথে রাজার বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে 12 বছর পরে রাজার দেখা হয়। তাহলে যে ভারতবর্ষের নাটকের কাহিনী স্বর্গে থাকে, পাতালে থাকে, পৃথিবীতে থাকে, এই 3 লোক ব্যাপ্ত যে কাহিনী, সেই কাহিনী নির্দিষ্ট জায়গায় কী করে তার ক্লাইম্যাক্সটা হয়। ফলে সেলিম আল-দীনের বিশ্ববিখ্যাত যদি আমরা বুঝতে যাই, তাহলে আগে বুঝতে হবে তার নিজের দেশের শিল্প বিশ্লেষণ করতে হবে, জানতে হবে। অর্থাৎ ওই একটা বিখ্যাত কথা আছে না যে যদি মানুষ হতে চাও তাহলে কায় মনে বাঙালি হও, যদি মানুষ হতে চাও কায় মনে বাঙালি হও, তুমি তোমার কায়া এবং মনে তোমার ধ্যানে বাঙালি হও। কারণ বাঙালি বিশ্ব সভ্যতার একেবারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বিশ্ব সভ্যতার যে অগ্রযাত্রা হয়েছিল সেখানে সেই জায়গাটায় বাঙালির শিল্পটা কোনো অংশে কম ছিল না। ফলে সেলিম আল-দীন আমাদেরকে যে বলেছেন যে বাংলাদেশের মধ্যে থেকে, বাঙালির শিল্প ভূগোলের মধ্য থেকে যদি আমি বিশ্বকে স্পর্শ করতে চাই, তাহলে আমার দেশের শিল্পটাকে গভীরভাবে ধারণ করতে হবে, চর্চা করতে হবে। চর্চা করলে আমি যে পথটি পাবো, সেই পথটি অন্য সকল পথ থেকে স্বতন্ত্র হয়ে যাবে। এই সকল স্বতন্ত্র পথ সন্ধান করাটাই ছিল সেলিম আল-দীনের এই